আচ্ছা, তাইলে হচ্ছে এই ম্যাথটার মধ্যে কি বলা আছে যে আমার ডায়োডের একটা 10 ডায়োডের নিজের হচ্ছে একটা 10 ওহমের একটা রোধ আছে এবং ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজ দিয়েছে ফাইন্ড দ্য পিক কারেন্ট থ্রু ডায়োড এন্ড দ্য পিক ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড, হোয়াট উইল হ্যাপেন টু দিস ভ্যালু ইফ দ্য ডায়োড ইজ অ্যাজিউম টু বি আইডিয়াল। আচ্ছা, এই ফিগারটা আগে ড্র করি তাহলে ইজিলি বুঝতে পারবো। তো এখানে বলা হয়েছে যে একটা এসি ভোল্টেজ, তো ধরো এখানে হচ্ছে একটা এসি ভোল্টেজ সোর্স আছে। তো এই এসি ভোল্টেজের সাথে আমার একটা ডায়োড হচ্ছে সিরিজে কানেক্টেড আছে। এই হচ্ছে ধরো একটা ডায়োড আছে এখানে, এই ডায়োডটা হচ্ছে সিরিজে কানেক্টেড আছে। এবং এই যে বাইরে বাইরে হচ্ছে একটা লোড রেজিস্ট্যান্স আছে। লোড রেজিস্ট্যান্স মানে হচ্ছে তোমার আউটপুট লোড আর কি, আউটপুট যে রোধ আছে সেটাকে বলা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। আর আর কি আছে, আর হচ্ছে না আর কিছু নাই, জাস্ট একটু পর্যন্তই হচ্ছে আমার সার্কিট। এই যে একটু হচ্ছে সার্কিট। আর এই জায়গাতে হচ্ছে আমার একটা এসি ভোল্টেজ সোর্স, আর এসি ভোল্টেজ সোর্সকে তোমার প্রকাশ করেছে এইভাবে, যে একটা বাঁকা একটা দাগ দেয়, এটা হচ্ছে আমার এসি ভোল্টেজ সোর্স। আর ডিসি তো সবাই চিনি যে দুইটা দাগ থাকে। এখানে হচ্ছে আমার একটা সিলিকন ডায়োডের কথা বলা আছে যার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 10 ওহম, আর যার ইন্টারনাল রোধ হচ্ছে 10 ওহম, এবং যার ব্যারিয়ার ভোল্টেজ আমার এখানে দিয়ে দিচ্ছে 0.7 ভোল্ট। আর এইখানে হচ্ছে বাইরে আমার একটা লোড রেজিস্ট্যান্স আছে, সেটা কত, সেটা হচ্ছে 500 ওহম। 500 ওহমের একটা লোড রেজিস্ট্যান্স আছে এখানে। আচ্ছা, এবার বের করতে বলছে কি, আচ্ছা আমার এসি যে সোর্স তার হচ্ছে পিক ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট। এখন বের করতে বলছে এই 20 ভোল্টের কারণে কি পরিমাণ কারেন্ট তৈরি হবে, মানে কারেন্টের পিক ভ্যালু কত। আর হচ্ছে বের করতে বলছে কি যে ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড, এটার দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, ধরো এটা ভি নোট যদি বলি তাহলে ভি নোটের ভ্যালু কত, এবং এইখান দিয়ে এই যে এসির 20 ভোল্টের কারণে কি পরিমাণ কারেন্ট হইতেছে সেটা আমার বের করা লাগবে। এই হচ্ছে আমার কোশ্চেন আর কি। তো এটা হচ্ছে একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে হোয়াট উইল হ্যাপেন টু দিস ভ্যালু ইফ দ্য ডায়োড ইজ অ্যাজিউম টু বি আইডিয়াল। তো আরেকটা কেস হচ্ছে যদি আমি এটাকে আইডিয়াল ডায়োড হিসেবে চিন্তা করি সেক্ষেত্রে কিরকম হবে, সেভাবে আর কি। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব এটার ভিতরে আমরা হচ্ছে একটা অ্যাপ্লাই করি, যে তোমার এটা তুমি ওহমস ল দিয়ে করতে পারো অথবা কারশফের বা কেভিএল দিয়ে করতে পারো। তো ইজিলি যদি চিন্তা করাতে চাই তাহলে সেক্ষেত্রে তুমি একটা জিনিস ইমাজিন করো যে এখানে তো আমার ওই যে সিলিকন ডায়োড যেটা, সেটা হচ্ছে আমি একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিলাম। এই যে, তো ব্যাটারি যখন বসাইবা অবশ্যই কিন্তু আগে একটু বুঝে শুনে বসাই, কারণ এটা যদি পি হয় তাহলে ব্যাটারির পজিটিভ মানে বড় দাগটা এখানে দিবি, এন যদি এটা হয় তাহলে ছোট দাগটা এরপরে দিবি। তো এরপরে আমরা যদি এটা ফিল আপ করতে চাই তাহলে এখানে ধরো ভোল্টেজ সোর্সটা আছে, এখানে এসি ভোল্টেজ সোর্স, আর হচ্ছে এখানে তো আমার রোধটা আছে। এই এই সার্কিটের মধ্যে হচ্ছে এবার আমরা কেভিএল এখন, তাহলে খুব ভালো করে খেয়াল করো। তাহলে এখানে ধরো আমরা প্লাস চিন্তা করলাম, এখানে মাইনাস চিন্তা করলাম, এখানে আমার এসি সোর্স 20 ভোল্ট আছে, আর এটা তাহলে কত আসবে, 0.7 ভোল্ট আসবে। আর তার যে রোধ আছে সেটা হচ্ছে 10 ওহম। তো আমরা এতক্ষণ যে ম্যাথ গুলা করতেছিলাম তো সেগুলাতে কিন্তু আমার এই যে 10 ওহমের কথা কিন্তু ছিল না। হ্যাঁ, এই যে ডায়োডের অভ্যন্তরীণ রোধের কথা কিন্তু ছিল না, তো 10 ওহমকে আমরা ইগনোর করতাম, বাট যখনই মেশ করে দিবে তো অবশ্যই আমার 10 ওহমটা নিয়ে ক্যালকুলেশন করা লাগবে। আর এখানে আছে হচ্ছে আমার 500 ওহম। তো এখন ধরো ভিতরে হচ্ছে আমরা একটা লুপ অ্যাপ্লাই করি, তাহলে এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি তো কত হয় এটা, যে 20-এর নেগেটিভ কে আগে টাচ করতেছে তাহলে আসবে হচ্ছে -20। তারপর কারেন্ট কিভাবে ফ্লো করতেছিল, কারেন্ট এইভাবে আই এভাবে ফ্লো করতেছিল। তো কারেন্টের কি সেম ডাইরেকশনে আছে তাহলে +10 আই বসাই দিলাম। 0.7 এর প্লাস কে আগে টাচ করতেছে তাহলে +0.7। 500-র ভিতর দিয়ে কারেন্ট কিভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তাহলে এখানে কত আসবে, +500 আই ইকুয়াল হচ্ছে 0। তো এটা সলভ করলে এখান থেকে তুমি আই এর ভ্যালুটা পাই যাবে, কোন এককে পাইবা, যেহেতু এগুলো তোমার ওহমে দেওয়া আছে তাহলে এটা অ্যাম্পিয়ার এককে পাবে। আই এর ভ্যালু, আই এর ভ্যালু কিন্তু চলে আসছে। তো আমার আর লাগবে কি, যে ভি নোটটা লাগবে, তো ভি নোট তো একদম ইজি এবার। তো ভি নোট ইকুয়াল কি আই, আর আই কত, আই তো পাইলাম, আর আর এর ভ্যালু কত, 500 ওহম। 500 বসাই দিবা, এখান থেকে আনসার চলে আসবে এত ভোল্ট। তো এগুলো হচ্ছে ইজি ইজি ম্যাথ, এগুলা এমসিকিউ তে আসে আর অ্যাডমিশনে, ওইট অ্যাডমিশন দেখছে রিটেনে কিন্তু আসে এই ম্যাথ গুলো। তো এটা গেলে একটা পার্ট, আরেকটা পার্টের কথা কি বলছে, হোয়াট উইল হ্যাপেন টু দিস ভ্যালু ইফ দ্য ডায়োড ইজ অ্যাজিউমড টু বি আইডিয়াল। এখন তাহলে চিন্তা করো, আচ্ছা এখানে দুইটা কোশ্চেনে ভাগ করে দিই, এই যে লাস্টের কোশ্চেনটা ধরো হচ্ছে 2 নাম্বার কোশ্চেন, আর এই এই প্রথম কোশ্চেনটা ধরো হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। তো আমরা হচ্ছে 1 নাম্বারটা আগে সলভ করলাম, এবার আসছে 2 নাম্বারটার মধ্যে। তাহলে 2 নাম্বারের জন্য চিন্তা করো যে এটা যদি একটা আইডিয়াল ডায়োড হয়, এটা যদি একটা আইডিয়াল ডায়োড যদি হয় তো সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে হচ্ছে তাকে হচ্ছে আমরা একটা তার তার হিসেবে চিন্তা করবো, একটা ওয়্যার হিসেবে চিন্তা করবো। এখন আমরা যখন ওয়্যার হিসেবে যখন চিন্তা করব তখন হচ্ছে তাহলে দেখো তাহলে আমার ভ্যালু গুলো তাহলে কিরকম হইতেছে। ওয়্যার হিসেবে যদি চিন্তা করি তাহলে এটা এখানে তোমার যে ভোল্টেজ যেটা আছে সেটা তো আর তখন থাকবে না। আচ্ছা ওই কি যেন বলতেছিলাম, হ্যাঁ, ওই যে ভোল্টেজ তো আর থাকবে না। তো একটা ওয়্যার হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে আমার তখন তাহলে আমার আই এর ভ্যালু কত হয়, কি কি বের করতে বলছে, আই এর ভ্যালু। আই এর ভ্যালু কত আসবে, তো এখানে চিন্তা করো এই ডায়োডটা যদি না থাকে, ডায়োডটা যদি আমি একটা শর্ট সার্কিট দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে তখন আমার আই এর ভ্যালু কত হবে, আই ইকুয়াল কত, ভি বাই আর। ভি কত, 20, তোমার আর কত, 500।
তাহলে আনসার কত আসবে? 20 ডিভাইডেড হচ্ছে 500, 20 ডিভাইডেড হচ্ছে 500 এত এম্পিয়ার, এটা হচ্ছে আমার আয়ের ভ্যালু। আর ভি নটের ভ্যালু কত আসবে? যে 20 ডিভাইডেড হচ্ছে 500 ইন্টু হচ্ছে কত, ভ্যালু কত 500, তাহলে বসাই দিলাম এখানে 500, আর এটা যায় নাকি 500, তাহলে এখানে কত আসবে? 20 ভোল্ট। তো এই হচ্ছে এটার সলিউশন। দেখো এটা বুঝছো কিনা একটু জানাও। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, এই যে 1 নম্বরের ক্ষেত্রে রোধটা পরে হইতে পারে না, ভোল্টেজের পরে, ভোল্টেজ পরে হতে পারে না। 1 নম্বরের জন্য রোধটা ভোল্টেজের পরে, হ্যাঁ, যে কোনো একদিকে দিলেই তো হয়েছে। তুমি আগে দিতে পারো, পরে দিতে পারো, একই রেজাল্ট আসবে। আচ্ছা, এটা আচ্ছা, হয়েছে। আর ভাই এরপর সেকেন্ডের এটা আবার একটু, আচ্ছা, সেকেন্ডেরটা দেখো কি বলেছে, হোয়াট উইল সেকেন্ড হ্যাপেন কোশ্চেনটা। টু দিস ভ্যালুজ, মানে হচ্ছে আই এর ভ্যালু আর ভি নোটের ভ্যালু কত হবে যদি ডায়োডটাকে আমি একটা আইডিয়াল হিসেবে চিন্তা করি। তো ডায়োডটাকে যদি আইডিয়াল হিসেবে চিন্তা করি, তাহলে একটা আইডিয়াল ডায়োড মানে কি? আমরা যদি কোশ্চেনে কিছু মেনশন করা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াস ধরে নেই, আর সেটার জন্য আমরা একটা শর্ট সার্কিট অ্যাপ্লাই করি। তাহলে ডায়োডটারে যদি এখান থেকে সরাই দেই, একটা তার দিয়ে যদি কানেক্ট করে দেই, তাহলে পুরো সার্কিটের মধ্যে ভোল্টেজ থাকে 20 ভোল্ট, আমার রোধ থাকে হচ্ছে 500, তাহলে ওই সার্কিটে তখন আই এর ভ্যালু কত আসবে? ভি ডিভাইডেড আর, তাহলে 20 ডিভাইডেড হচ্ছে 500। আর ভি নোটের ভ্যালু তখন কত আসবে? ভি ইকুয়াল আই আর, তাহলে 20/500 ইন্টু 500 আসবে হচ্ছে 20 ভোল্ট। বুঝছি এবার? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, পরে আসি। What are the readings of the emitters A1 and A2 shown in figure? Neglect the resistance of the meter. আচ্ছা, এমিটারের যে অভ্যন্তরীণ রোধ আছে সেগুলোকে নেগলেক্ট করতে বলছে, আর বের করতে বলছে A1 আর A2 র ভ্যালু গুলো আসলে কত, সেটা বের করতে বলা হয়েছে। তো তার জন্য যে কাজটা করবা প্রথমে, এই জায়গায় আর একটু খেয়াল করো যে এটা দিয়ে দেখে, হ্যাঁ, এই ব্যাটারি যদি 2 ভোল্ট হয়, হ্যাঁ, ব্যাটারিটা যদি আমার 2 ভোল্ট হয়, তাহলে আমি বলতে পারি কি যে মোটামুটি আমার এই প্রান্তটা কত, 2 ভোল্ট, তাই তো? তো এই প্রান্তটা যদি 2 ভোল্ট হয় এবং A1 এর ভিতরে যদি কোনো রোধ না থাকে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হওয়া উচিত? 2 ভোল্ট হওয়া উচিত। আর তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? 2 ভোল্ট হওয়া উচিত, তাই তো? আচ্ছা, আর এটার, আচ্ছা, তো এখন দেখো এইটা যদি 2 ভোল্ট হয়, তাহলে এটারে কেন 2 ভোল্ট বলতেছি, কারণ আমি ওই যে অ্যাজিউম করে নিচ্ছি যে এই পয়েন্টের ভোল্টেজটা আমি 0 ভোল্ট ধরে নিচ্ছি। তুমি চাইলে ধরতেই পারো যে দুই প্রান্তের বিভব পার্থক্য মানে কি, যে এক প্রান্ত তোমার যদি 3 ভোল্ট হয়, আরেক প্রান্ত 1 ভোল্ট হবে, এটা হইতে পারে। অথবা দুই প্রান্তের বিভব পার্থক্য 2 ভোল্ট দিয়ে এটাও বুঝাইতে পারে যে এক প্রান্তের বিভব হচ্ছে 2 ভোল্ট, আরেক প্রান্তের বিভব হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, এইভাবে আর কি। তো তুমি যে কোনো ব্যাটারির দুই পাশে কিন্তু এভাবে চিন্তা করতে পারো। ধরো এখানে যদি 5 ভোল্ট থাকতো, তাহলে আমি চিন্তা করতে পারতাম এক পাশে 0, আরেক পাশে হচ্ছে 5, এভাবে চিন্তা করা যায়। তো এটা যদি 0 ধরি, তাহলে তুমি চিন্তা করো যে আমার ডায়োড যেটা আছে সেটা আসলে কিভাবে আছে, এখানে ফরওয়ার্ডে আছে নাকি হচ্ছে রিভার্সে আছে, এটা আমার একটু বোঝা লাগবে। তো ডায়োডের আমি যদি চিন্তা করি যে তোমার পি টাইপ কোনটা, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, তাই তো? তো মাঝখানে যেহেতু একটা রোধ আছে আর এটার সাথে যেহেতু 0 ভোল্ট, তাহলে আমি মোটামুটি বলতে পারি যে পি যে যেই প্রান্তের সাথে কানেক্টেড আছে ওইটা জিরোর কাছাকাছি একটা ভ্যালু, 0.345, জিরোর কাছাকাছি একটা ভ্যালু। আর এনটা কার সাথে আছে? 2 ভোল্টের সাথে আছে। তার মানে আমি কি বলতে পারি, এই যে এই সিনারিওতে পি আছে হচ্ছে লো ভোল্টেজের সাথে কানেক্টেড, আর এন আছে হচ্ছে হাই ভোল্টেজের সাথে কানেক্টেড। তার মানে এখানে আমার যে ডায়োডটা সেটা কিন্তু এবার রিভার্স বায়াস আছে, ডায়োডটা কিন্তু আছে হচ্ছে রিভার্স বায়াস। তো ডায়োড যদি রিভার্স বায়াসে থাকে, তাহলে উপরের যে লাইনটা আছে ওই লাইন দিয়ে কিন্তু কোনো কারেন্টই ফ্লো হবে না। তো কোনো কারেন্ট যদি ফ্লো না হয়, তাহলে আমার অ্যামিটার A1 যেটা, সেটা রিডিং কত আসবে? 0 অ্যাম্পিয়ার আসবে কিন্তু, কারণ ডায়োড তো আমার রিভার্স বায়াসে, তাহলে তো উপর দিয়ে তো কোনো কারেন্টই যাবে না। তার মানে আমার অ্যামিটার 1 যেটা, সেটা রিডিং আসবে হচ্ছে 0। তো এবার আসে হচ্ছে অ্যামিটার 2 এর রিডিং। তো এখন অ্যামিটার 1 এর রিডিং যদি 0 হয়, তাহলে উপরের যে পার্ট আছে মানে সার্কিটের উপরের যে পার্টটা আছে, উপরের পার্ট কিন্তু নাই, মানে এটার কোনো কাজই নেই। তাহলে আমার কাজ কিন্তু জাস্ট হচ্ছে নিচের যে দুইটা লাইন, এই দুইটা লাইন নিয়ে, উপরের যে লাইন আছে ওটা নিয়ে কিন্তু কোনো কাজই নেই, কারণ এটা রিভার্স আছে। তো এখন নিচেরটার জন্য তাহলে কি হবে? ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, আর রোধ হচ্ছে হচ্ছে 10 ওহম। তাহলে আমার কারেন্ট তাহলে কত আসবে? যে আই ইকুয়াল, মানে নিচের পার্টের জন্য, এই যে একটু পার্টের জন্য আমি কারেন্ট যদি আই চিন্তা করি, তাহলে আই ইকুয়াল কত আসবে? ভি ডিভাইডেড আর। তো ভি কত? 2, আই কত, সরি, আই ইকুয়াল কত? ভি ইকুয়াল আই আর, তাহলে আই ইকুয়াল কি? ভি ডিভাইডেড আর। ভি কত? 2, আর কত? 10। তাহলে 2/10 মানে কত? 0.2। তাহলে 0.2 এম্পিয়ার, আর 0.2 এম্পিয়ার কার ভ্যালু? A2, যেই অ্যামিটারটা আছে সেটা রিডিং হচ্ছে কত? 0.2 এম্পিয়ার। বুঝছো সবাই এটা? জি ভাইয়া, এগুলো জি তো ভাইয়া, ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো কি? হ্যাঁ, এগুলো ভাইয়া এমসিকিউ তে দিবে মেবি।
এমসিকিউ তে দেয় আর ভার্সিটি রিটেনেও আসতে পারে। রিটেনে বুঝছি ভাইয়া। তারপর দেখো আমাদের হোপফুলি এটাই ডায়োডের মনে হয় লাস্ট ম্যাথ। হ্যাঁ, এটা ডায়োডের লাস্ট ম্যাথ। কি বলছে দেখো, যে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য ব্যাটারি ইন ইচ অফ দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার। অর্থাৎ দুইটা ইয়ার জন্য আমার হচ্ছে কারেন্ট বের করা লাগবে, যে ব্যাটারি থেকে কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে। তো তার জন্য আগের মতো আবার অ্যাজাম্পশন মেথড অ্যাপ্লাই করো। যেহেতু তোমার দুইটা হচ্ছে এই যে এ এ নাম্বার ম্যাথে যদি আসি, তো দুইটা যেহেতু আমার এখন একদম সেম, মানে একদম সেম ডাইরেকশন বলতে পারো, বা হচ্ছে একদম দেখতে যেহেতু একই রকম, তার মানে হয় দুইটাই রিভার্সে আছে, না হয় দুইটাই ফরওয়ার্ডে আছে। এখন কোনটা কিভাবে আছে সেটা আমাদের একটু বোঝা লাগবে আর কি। তো অ্যাজিউম করে নাও যে এই প্রান্তের তাহলে ভোল্টেজ কত আসবে, 5 ভোল্ট আসবে। কারণ এখানে যেহেতু কিছু নাই, তো এটা বলতে পারি আমি 5 ভোল্ট, এটাও তাহলে বলতে পারি হচ্ছে 5 ভোল্ট। তাহলে বাকিগুলোর কত বললাম, 0 ভোল্ট বললাম, তাহলে 0 ভোল্ট বললাম, তাহলে 0 ভোল্ট বললাম। তো এখন পি টাইপ কোন জায়গায় আছে, এখানে আছে পি, এখানে আছে পি, এখানে আছে এন, এখানে আছে হচ্ছে এন। তাহলে দেখো, তাহলে এটা কিভাবে হচ্ছে, তাহলে এটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে এন এর কাছাকাছি ভোল্টেজ 0-এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। তাহলে পি আছে হচ্ছে হায়ার পটেনশিয়ালের সাথে, এন আছে হচ্ছে লোয়ার পটেনশিয়ালের সাথে। তার মানে এখানে যে দুইটা ডায়োড আছে, তার মানে এ নাম্বার ফিগারে যে দুইটা ডায়োড আছে, ওগুলো কিন্তু আমার এখানে ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে এটাও আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, এটাও কিন্তু আছে ফরওয়ার্ড বায়াসে। আচ্ছা, তারপর আমার এখানে এটার মধ্যে যদি আসি, এটার মধ্যে দেখো এই যে আগের মতো সেম জিনিস, আগের মতো সেম জিনিস যদি হয়, পরেরটা থাকবে হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াসে, আর নিচেরটা থাকবে হচ্ছে এখানে রিভার্স বায়াসে। তো এখন বের করে লাগবে কারেন্টের ভ্যালু হচ্ছে আমার এখানে বের করা লাগবে। আচ্ছা, কোশ্চেনে আমার আরেকটা জিনিস মেনশন করা দিয়ে দেওয়া উচিত ছিল, যে আমার ডায়োড গুলো হচ্ছে এখানে আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োড। আচ্ছা ধরো আইডিয়াল ডায়োড এর দরকার আছে কিনা নিজেই বুঝে নেই। আইডিয়াল ডায়োড কি দরকার আছে, এটা যদি আইডিয়াল ডায়োড, আচ্ছা হ্যাঁ, ধরো কোশ্চেনে বলে দিছে আইডিয়াল ডায়োড, কারণ এখানে আইডিয়াল ডায়োড না হলে ম্যাথ গুলো আরো ওই যে কারশফ দিয়ে করতে গেলে আরো হিবিজিবি অবস্থা হয়ে যাবে। ধরো কোশ্চেনে বলে দিছে এগুলো হচ্ছে আমার আইডিয়াল ডায়োড। তাহলে আমার এ নাম্বারের জন্য আই এর ভ্যালু তাহলে কত আসে দেখি। তো আইডিয়াল ডায়োড যদি হয়, তো আমরা এতক্ষণ কি দেখে আসছি যে আইডিয়াল ডায়োডের মধ্যে হচ্ছে সরাসরি আমরা ইয়া দিয়ে দিতাম, শর্ট সার্কিট দিয়ে দিতাম, তাই তো। বাট ওই যে শুরুতে বলছিলাম যে শর্ট সার্কিট আমরা কখন দিব, যখন কোশ্চেন পরে যখন বুঝতে পারবো যে ফরওয়ার্ড বায়াসে আছে, সেক্ষেত্রে আমরা শর্ট সার্কিটটা দিব। আর যদি বুঝতে পারি যে আমার আইডিয়াল ডায়োডটা হচ্ছে তোমার রিভার্সে কানেক্টেড আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে একটা ওপেন সার্কিট বানিয়ে দিব। ওপেন সার্কিট মানে হচ্ছে নাই, হ্যাঁ, তারটারে আমি খুলে ফেলাই দিচ্ছি। তো আমি যেহেতু বুঝতেছি, এই যে প্রথম ফিগারটা দেখে যেহেতু বুঝতেছি যে দুইটা ডায়োডই মানে আইডিয়াল ডায়োড, তো বলে দিবে আইডিয়াল ডায়োড যেহেতু আমার এখানে ফরওয়ার্ডে আছে, তাহলে আমি কি কাজ করবো, যে তাদেরকে হচ্ছে আমি শর্ট সার্কিট বানাই দিই। তো শর্ট সার্কিট যদি বানাই দিই, তাহলে আমার এখানে আই এর ভ্যালু কত আছে, 10 আর 10 কিভাবে আছে, প্যারালাল আছে, আর ভোল্টেজ আছে হচ্ছে 5 ভোল্ট। তাই ইকুয়াল কি ভি বাই আর। তাহলে উপরে বসাবো হচ্ছে 5, আর নিচে 10 আর 10 কিসে আছে, প্যারালাল আছে, তাহলে কত, যে গুণফল বাই যোগফল, নিচে হচ্ছে 10 + 10। তাহলে এখানে ভ্যালু যত আসে সেটা এখানে বসাই দিব। বি নাম্বারের আনসার আসে। তো বি নাম্বার যেহেতু তোমার এটা যেহেতু রিভার্সে আছে, তাহলে এটা আমি খুলে ফেলাই দিব, এটা হচ্ছে একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, আর ওপেন সার্কিট দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হয় না। তো এটা যদি খুলে ফেলাই দিই, তাহলে থাকবে হচ্ছে জাস্ট উপরের লাইনটা, উপরে কত 10, নিচে আছে হচ্ছে 5। তাহলে এবার আই এর ভ্যালু কত আসবে, আই ইকুয়াল 5 ডিভাইডেড হচ্ছে কত 10, তাহলে আসবে হচ্ছে 0.5 এম্পিয়ার। তো এই হচ্ছে দুইটার আনসার। দেখো বুঝছো কিনা এটা। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া, এই আচ্ছা হইলো নাম্বারটা এটা। আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, এই নাম্বারটার মধ্যে দেখো, তো প্রথমে আমরা বের করলাম কি ফরওয়ার্ড বায়াস, এগুলো কিভাবে, ওই যে নিচে 5 ভোল্ট দেওয়া আছে, এই জায়গায় বুঝলাম 5 ভোল্ট, আর এটা একদম অ্যারাউন্ড জিরোর কাছাকাছি আর কি এন গুলো। তাহলে পি হচ্ছে হায়ার পটেনশিয়ালের সাথে, এন হচ্ছে লোয়ার পটেনশিয়ালের সাথে, তাহলে দুইটাই হচ্ছে ফরওয়ার্ডে আছে। আর ফরওয়ার্ডে যদি থাকে, আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আইডিয়াল ডায়োড যদি হয়, এই যে আইডিয়াল ডায়োড যদি হয় ফরওয়ার্ড বায়াসে যদি থাকে বুঝতে পারি, তাহলে এটা হবে কি শর্ট সার্কিট হবে, আর রিভার্স যদি হয় ওপেন সার্কিট হবে। শর্ট সার্কিট মানে কি, এখানে অবাধে কারেন্ট ফ্লো হবে, এখানে কোনো রোধ থাকবে না। আমি যেহেতু বুঝতেছি এখানে এগুলো হচ্ছে তোমার ইয়াতে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে এই ডায়োড গুলোর মুছে কি করে দিব, জাস্ট একটা তার দিয়ে দিব, একটা পরিবাহী তার দিয়ে দিব। মুছে কি করবো, একটা পরিবাহী তার দিয়ে দিব। তো পরিবাহী তার যদি দেই, তাহলে এই সার্কিটের চেহারাটা একটু নিজে ইমাজিন করো। ডায়োড গুলো আমি বাদ দিয়ে দিলাম, এগুলোর জায়গায় হচ্ছে আমি শর্ট সার্কিট করে দিলাম। তাহলে ডায়োডটা কিরকম হইতেছে, এখানে 10, এখানে 10 প্যারালাল থাকতেছে, তার সাথে 5 ভোল্ট হচ্ছে প্যারালাল ভোল্টেজ কানেকশন আছে। তো আই এর ভ্যালু তাহলে কত আসবে, ভি ডিভাইডেড হচ্ছে আর। তো ভি কত এখানে 5 ভোল্ট, আর আর কত আসবে 10 আর 10 এর তুল্য। এটা যদি প্যারালাল থাকে তাহলে তুল্য কত হয়, গুণফল বাই হচ্ছে যোগফল। এই তো, এখান থেকে রেজাল্ট আসবে। বুঝছো এটা। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা হইলো এটা। তাহলে এই হচ্ছে যে আমাদের ডায়োডের ম্যাথ। তোমার ডায়োড থেকে যত টাইপের ম্যাথ আসা পসিবল সবগুলো হচ্ছে দেখাই দিলাম। এখন আমরা ইয়ার মধ্যে আসি, রেক্টিফিকেশনের মধ্যে আসি। রেক্টিফিকেশনটা হচ্ছে থিওরির জন্য ইম্পর্টেন্ট, থিওরি আসে এখান থেকে। তো রেক্টিফিকেশন জিনিসটা মানে কি, বাংলা হচ্ছে একমুখীকরণ। হ্যাঁ, রেক্টিফিকেশন মানে হচ্ছে একমুখীকরণ। তো কাকে একমুখী করব, যার হচ্ছে বিভিন্ন দিক থাকবে তাকেই তো একমুখী করব। যা যে আর শুরু থেকে একমুখী, তার তো আর একমুখী করার কিছু না।
তাহলে রেক্টিফিকেশন বলতে বোঝায় একটা এসি কারেন্টকে আমি কিভাবে ডিসি কারেন্টে কনভার্ট করতে পারবো। কারণ আমি শুরুতে বলছিলাম কিন্তু এসি মানে অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ যার পোলারিটি বারবার চেঞ্জ হয়ে থাকে, কারেন্টের ডিরেকশন বারবার চেঞ্জ হয়ে থাকে। আর ডিসি বা ডাইরেক্ট কারেন্ট মানে হচ্ছে যার কারেন্টের ভ্যালু হচ্ছে মানে সবসময় একই ডাইরেকশনে ফ্লো হতে থাকে। তার মানে রেক্টিফিকেশন মানে হচ্ছে কি, যে আমি একটা এসি কারেন্টকে কিভাবে হচ্ছে ডিসি কারেন্টে কনভার্ট করতে পারবো। অর্থাৎ এসি কারেন্ট মানে কি ছিল, যে বারবার হচ্ছে ডিরেকশন চেঞ্জ করতে থাকবে। আর ডিসি কারেন্ট মানে কি ছিল, যে অলওয়েজ একই দিকে ফ্লো হতে থাকবে, তাই তো? তো এখন এই যে বিভিন্ন দিকে তোমার প্রবাহিত কারেন্টকে, মানে বিভিন্ন বলতে একবার একই ডাইরেকশনে ফ্লো হইতেছে, আরেকবার কিছুক্ষণ পর আরেকটা মানে উল্টা ডাইরেকশনে ফ্লো হইতেছে। তো এরকম সোর্সকে আমরা বলি হচ্ছে এসি সোর্স। তো এই যে এসি কারেন্টকে আমরা যদি ডিসি কারেন্টে পরিবর্তন করতে চাই, মানে এসি কে যদি ডিসি বানাতে চাই, তাহলে আমার যেই জিনিসটার হেল্প লাগবে সেটাকে আমরা বলি হচ্ছে রেকটিফায়ার। আর এই রেকটিফায়ারের কাজ করে হচ্ছে আমার ডায়োড। তাহলে এই যে রেকটিফায়ার হিসেবে আমরা কাকে ইউজ করি, ডায়োডকে ইউজ করি। তাহলে এখান থেকে কিন্তু ভালো একটা এমসিকিউ আসে যে নিচের কোন ডিভাইসটি রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। ডায়োড। ডায়োড হচ্ছে রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। মানে হচ্ছে আমি এসি কে ডিসি তে কনভার্ট করতে পারি ডায়োডের মাধ্যমে, যেখানে ডায়োডটা হচ্ছে আমার এখানে রেকটিফায়ার হিসেবে কাজ করে। আর এই প্রসেসটাকে বলা হচ্ছে রেকটিফিকেশন। তাহলে রেকটিফিকেশন বলতে আমরা কি বুঝবো, যে যেই প্রক্রিয়া আমরা হচ্ছে এসি সোর্স কে ডিসি তে কনভার্ট করতে পারবো, তাকে আমরা বলবো যে রেকটিফিকেশন। আর কার হেল্প নিয়ে, ডায়োডের হেল্প নিয়ে। ডায়োডের হেল্প নিয়ে হচ্ছে আমরা এসি কে ডিসি তে কনভার্ট করতে পারবো। এই হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। এর আচ্ছা, তো বাংলা এবার কি এসি বললেন ভাইয়া? রেক্টিফিকেশন। বাংলা হচ্ছে একমুখীকরণ। 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 একমুখীকরণ, আচ্ছা। তো এখন আমরা এসি আর ডিসি একটু চিনে নেই। যে ডিসি মানে তো আমরা এতদিন যা শিখে আসছি, ওই যে প্লাস মাইনাস, এই যে তুমি একটা গোল সাইনের ভিতরে প্লাস মাইনাস দিতে পারো, অথবা একটা বড় দাগ একটা ছোট দাগ এভাবে দিতে পারো। এগুলো ছিল ডিসি সোর্স। আর এসি সোর্স মানে কি, যে এরকম একটা তোমার ওই যে একটু ঢেউয়ের মতো থাকবে আর কি ভিতরে, এগুলারে বলি হচ্ছে আমরা এসি সোর্স। এসি মানে হচ্ছে মানে তার পোলারিটি বারবার চেঞ্জ হতে থাকে। ধরো একবার কারেন্ট হচ্ছে মানে ডিসি মানে কি, যে মানে সবসময় সেম ডাইরেকশনে কারেন্ট হইতে থাকবে। যে এটা যদি হয় আমার এই যে প্লাস, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে অলওয়েজ কারেন্টের ফ্লো ডিরেকশন এটাই থাকবে ডিসির জন্য। বাট এসির জন্য কি হবে, এসির জন্য হচ্ছে একবার প্লাস এটা হলে আরেকবার মানে মাইনাস এটা হবে। কিছুক্ষণ পর দেখবা তোমার পজিটিভ পোলারিটি এখানে চলে আসছে, নেগেটিভ প্রান্ত এখানে চলে আসছে। তো পজিটিভ প্রান্ত যতক্ষণ উপরে থাকবে কারেন্ট ফ্লো ততক্ষণ এভাবে থাকবে। আর পজিটিভ প্রান্ত যখন নিচে চলে আসবে কারেন্ট ফ্লো ডিরেকশন কিন্তু উল্টে যাবে। তো এই হচ্ছে আর কি অল্টারনেটিং কারেন্ট। যে আমার পোলারিটি ভোল্টেজ মানে ভোল্টেজ সোর্স যেটা, সেটার পোলারিটি বারবার চেঞ্জ হতে থাকে। একবার যে জায়গায় প্লাস থাকে কিছুক্ষণ পর ওই জায়গায় আবার মাইনাস হয়ে যাবে, আবার কিছুক্ষণ পর প্লাস হয় আবার মাইনাস। এরকম যতক্ষণ প্লাস মাইনাস হতে থাকে, তো কারেন্টও কিন্তু তার ডিরেকশন বারবার চেঞ্জ করতে থাকে। তো এরকম সোর্সকে আমরা বলি হচ্ছে এসি ভোল্টেজ সোর্স, এসি সোর্স। আর যেটা হচ্ছে একদম কনস্ট্যান্টলি এক ডাইরেকশনে ফ্লো হতে থাকে, সেগুলোরে বলি হচ্ছে আমরা ডিসি সোর্স। তো আমাদের ইন্টারমিডিয়েটে যেসব আলোচনা, তো সবকিছু হচ্ছে আমাদের ডিসি নিয়ে। তো ভার্সিটিতে যদি যাও সেক্ষেত্রে দেখো তোমার এসি সোর্সেরও কিন্তু ম্যাথ আছে, যেগুলো আমরা পড়ে আসছি আর কি। যে আমরা ফার্স্ট ইয়ারে এগুলো করে আসছি কিন্তু ত্রিপলি কোর্সের মধ্যে। যে ডিসি না থাকে যদি এসি থাকে, বা এসি ডিসি যদি মিলে দেয় সার্কিটের মধ্যে, সেক্ষেত্রে সার্কিট কিভাবে সলভ করা লাগে, এগুলো ভার্সিটিতে গেলে শিখবো। এগুলো আমাদের এইচএসসির আলোচনা না। তো আমাদের এইচএসসির আলোচনা কি শুধুমাত্র ডিসি সোর্সটা নিয়ে, ঠিক আছে? ওই যে চলতরিতে যা যা সলভ করেছে সবকিছু কিন্তু ডিসি নিয়ে ক্যালকুলেশন করে আসছে। আচ্ছা, তো এবার গ্রাফ গুলো একটু শিখে রাখি, যে এসি গ্রাফ কিরকম হয় আর ডিসি গ্রাফ কিরকম হয়। তো ডিসির যে গ্রাফ, তো টাইমের রেসপেক্টে এখানে এক্স অক্ষ বরাবর বসাবে হচ্ছে টাইম, আর ওয়াই অক্ষ বরাবর বসাবে হচ্ছে তুমি ভোল্টেজ। ভোল্টেজ যদি বসাই, তো আমরা কিন্তু বলছিলাম যে ডিসির ক্ষেত্রে কিন্তু তোমার ভোল্টেজের কিন্তু কোনো ফ্লাকচুয়েশন হয় না, অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভোল্টেজ বিদ্যমান থাকে। তাহলে তোমার গ্রাফটা কিন্তু হবে এরকম একদম এক্স অক্ষের সরল রেখা। হ্যাঁ, এই টাইপের গ্রাফ কিন্তু একটু মনে রাখবে, এগুলো মাঝে মাঝে এমসিকিউ তে দেয়, যে নিচের কোনটা ডিসি গ্রাফ, নিচের কোনটা এসি গ্রাফ। তাহলে ডিসি গ্রাফ কি হবে, একদম এক্স অক্ষের সমান্তরাল, যে টাইমের রেসপেক্টে ভোল্টেজের ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকবে। এবার এসির মধ্যে যদি আসি, এসিটা কি দেখলাম, যে বারবার কিন্তু তার পোলারিটি চেঞ্জ হতে থাকে। তো বারবার যদি পোলারিটি চেঞ্জ হতে থাকে, তো এই গ্রাফ গুলারে বলে সাইনোসয়েডাল গ্রাফ। এগুলা ভার্সিটিতে গেলে শিখবা। সাইনোসয়েডাল মানে হচ্ছে সাইন কার্ভের মতো গ্রাফ হয়, বা পিরিয়ডিক একটা গ্রাফ। যে একবার পজিটিভ, এই যে এটা এই যে এই গ্রাফটার মধ্যে খেয়াল করো, যে প্রথম টাইপের ডিসি ডিসির গ্রাফ কিন্তু অলওয়েজ এই যে সেম টাইপেরই কিন্তু হয়। বাট এসির গ্রাফ কিন্তু মানে ডিফারেন্ট টাইপের হতে পারে, মানে অনেক রকম হতে পারে গ্রাফ। পিরিয়ডিক হয় আর কি সাধারণত। তাহলে পিরিয়ডিক গ্রাফ যদি দেখো, তাহলে এটা বুঝবো হচ্ছে সবসময় এসি গ্রাফ। এসি গ্রাফ গুলো কি হয়, পিরিয়ডিক হয়। পিরিয়ডিক। এই যে দেখো, এই যে প্রথমটা কি, সাইন সাইন ওয়েভের গ্রাফ। আমি এখন এত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট হচ্ছে তুমি ফিগার গুলো জাস্ট একটু মনে রাখো, যে দেখে যাতে চিনতে পারো যে কোনটা এসি, কোনটা এসি গ্রাফ, কোনটা ডিসি গ্রাফ। তো এই ডিসির গ্রাফ তো বোঝাই তুমি, এসির গ্রাফ গুলো হয় এরকম পিরিয়ডিক, যে একবার উপরে গেলাম আরেকবার নিচে আসলাম, উপরে গেলাম নিচে আসলাম। স্কোয়ার দিয়ে হতে পারে, উপরে একবার নিচে একবার, উপরে একবার নিচে একবার। আর এরকম ট্রাইঙ্গেল দিয়ে হতে পারে, আবার এরকম সমকোণী ত্রিভুজ দিয়ে হতে পারে। তো এগুলো আর কি। তো যদি দেখো কখনো পিরিয়ডিক গ্রাফ, তাহলে বুঝবো হচ্ছে এটা এসি সোর্সের গ্রাফ। আর যদি এরকম কনস্ট্যান্ট সরল রেখা যদি হয়, তাহলে এগুলো হয় ডিসির গ্রাফ। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মনে রাখবে, এমসিকিউ তে কিন্তু দেয়, যে নিচের কোনটি এসি গ্রাফ, নিচের কোনটি ডিসি গ্রাফ। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মনে রাখবে এখানে। আচ্ছা, তারপরে আসি।
তারপরে আমাদের পড়া লাগবে হচ্ছে রেকটিফিকেশন, যে কিভাবে, আমরা তো বুঝলাম যে রেকটিফিকেশন মানে কি, যে একমুখীকরণ, এসি কে ডিসি তে পরিণত করি। এখন কিভাবে এসি কে ডিসি তে পরিণত করি সেই প্রসেসটা হচ্ছে আমাদের শিখা লাগবে থিওরির জন্য। তো এখন থেকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যে 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 কথাগুলো বলবো সবগুলো একটু ভালোভাবে বোঝার ট্রাই করবা, তাহলে কিন্তু ভুলে যাবে এগুলো। আচ্ছা, তো এখন এই রেকটিফিকেশন আমি দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন বা অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন, আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন বা হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন। দুইটা ওয়েতে হচ্ছে আমি রেকটিফিকেশনটা করতে পারি। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন, যে অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন কিভাবে করা যায়। ঠিক আছে, তো খুব ভালো করে বোঝা ট্রাই করো। তো আমরা প্রথমে এগুলোর জন্য আমরা একটা ইনপুট পার্ট চিন্তা করবো, একটা আউটপুট পার্ট চিন্তা করবো। তো ইনপুটটাকে আমরা ধরো বামে রাখলাম, ইনপুট পার্টকে, আর আউটপুট পার্টকে হচ্ছে আমরা ডানে রাখলাম। এই হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট পার্ট। তো এখানে আমরা একটা এসি সোর্স কানেক্ট করবো, এটা কিন্তু দেখেই বুঝতেছে একটা এসি, কারণ কি ভিতরে হচ্ছে একটা ওই যে ঢেউয়ের মতো একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা এসি সোর্স। তো আমরা রেকটিফিকেশন কার মধ্যে অ্যাপ্লাই করবো? অবশ্যই এসির মধ্যে যে অ্যাপ্লাই করবো, কারণ এসি কে আমি ডিসি তে বানাবো। তাহলে আমার ইনপুটে কি কে থাকবে? এসি থাকবে, আর আউটপুটে গিয়ে দেখবো এটা ডিসি হয়ে গেছে। এই যে প্রসেস, এটাকে বলবো হচ্ছে আমরা রেকটিফিকেশন। তাহলে আমাদের সার্কিটে কি তাই কিরকম হবে? এখানে হচ্ছে আমার একটা এসি সোর্স কানেক্টেড থাকবে, আর আমরা কিন্তু বলছিলাম যে রেকটিফিকেশন আমরা কার মাধ্যমে করি? ডায়োডের মাধ্যমে করি। তো আমাদের এখানে একটা ডায়োড কানেক্ট, তাহলে এখানে একটা এসি ভোল্টেজ সোর্স রাখলাম, এখানে একটা একটা ডায়োড রাখলাম, আর এখানে হচ্ছে একটা আহ ইয়া রাখলাম আর কি, একটা রোধ রাখলাম, লোড রেজিস্ট্যান্স যেটা বলে। যে আর যেটা, এটাকে বলে কি লোড রেজিস্ট্যান্স বা হচ্ছে আউটপুট রোধ। দুইটা কথা সেম। একটা কি, যে তোমার লোড রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স এটাকে বলে হচ্ছে তোমার আর এল, এটা যেই কথা। আর আউটপুট রোধ, হ্যাঁ, আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট আর বা হচ্ছে আর ও একই কথা। তাহলে লোড রেজিস্ট্যান্স দিয়ে যে যা যা বোঝায়, আউটপুট রোধ দিয়া তাই বোঝায়, একই জিনিস। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেই সার্কিটটা। সেখানে একটা এসি সোর্স থাকবে, একটা ডায়োড থাকবে, একটা লোড রোধ থাকবে বা লোড রেজিস্ট্যান্স থাকবে, আর এল থাকবে বা আর থাকবে, যাই বল। তো এই হচ্ছে আমাদের সেই সার্কিটটা। তো এখন এটা যদি হয় এসি সোর্স, তো এই এসি সোর্সের গ্রাফটা তাহলে কেমন হবে? আমরা একটু আগে কিন্তু দেখে আসছি যে এসি সোর্সের গ্রাফ কিরকম হয়। এই যে এরকম হয়, যে একবার উপরে যায় আরেকবার নিচে যায়, পিরিয়ডিক গ্রাফ হয় আর কি। উপরে যায় নিচে যায়, উপরে যায় নিচে যায়। তাহলে এটা কি? এটা হচ্ছে ইনপুট পার্ট। তো এটা কি আমার এসির যে গ্রাফ আছে সেটা, কার জন্য? ইনপুটের জন্য। এখন আমরা দেখবো এই যে ডায়োডটা যে আমি কানেক্ট করলাম, এই ডায়োড কিভাবে এসি রে চেঞ্জ করে, ডায়োড কিভাবে এই গ্রাফটারে চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে আমরা একটু দেখবো। তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো আমরা কিভাবে বলি। তো এসি, এসি মানে কি? যে একবার যেই প্রান্তটা পজিটিভ হবে, কিছুক্ষণ পর ওই প্রান্ত আবার নেগেটিভ হয়ে যাবে, আবার পজিটিভ হবে, আবার নেগেটিভ হবে। তো ধরো আমরা শুরুতে বললাম যে এই প্রান্তটা পজিটিভ আর এই নিচের প্রান্তটা হচ্ছে নেগেটিভ আছে। হম, আমরা শুরুতে এটা ইমাজিন করে নিচ্ছি। তো এই প্রান্তটা যদি পজিটিভ থাকে, ডায়োডের প্রান্ত কিন্তু কোনোদিন চেঞ্জ হয় না। ডায়োডের এই প্রান্তটা আমরা বলি অলওয়েজ পি, আর এই প্রান্তকে অলওয়েজ বলি হচ্ছে এন। তাই তো? হ্যাঁ। তাহলে এই পজিটিভ প্রান্ত এবার কানেক্টেড হলো কার সাথে? পি এর সাথে। নেগেটিভ প্রান্ত কানেক্টেড হলো কার সাথে? এন এর সাথে। কোন মুহূর্তে? যখন এসির উপরের প্রান্তটা পজিটিভ, নিচের প্রান্ত যখন নেগেটিভ। এটা কিন্তু অলওয়েজ কিন্তু উপরের প্রান্ত পজিটিভ, নিচের প্রান্ত নেগেটিভ কিন্তু থাকবে না, কারণ এটা যেহেতু এসি, কন্টিনিউসলি কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো আমরা প্রথমে উপর প্রান্তটা পজিটিভ ধরে নিলাম, নিচের প্রান্ত নেগেটিভ ধরে নিলাম। তো উপরের প্রান্ত যদি পজিটিভ ধরি, তাহলে পি এর সাথে কে কানেক্টেড আছে? হায়ার পটেনশিয়াল। এন এর সাথে কে কানেক্টেড আছে? লোয়ার পটেনশিয়াল। তো এখন এই অবস্থায় আমার ডায়োডটা কিভাবে আছে? ফরওয়ার্ড বাইসে কিন্তু আছে। তাহলে কোন অবস্থায় এটা ফরওয়ার্ড বাইসে আছে? যদি এই যে উপরের প্রান্তটা যদি আমার পজিটিভ হয় আর নিচের প্রান্তটা যদি নেগেটিভ হয়, তাহলে আমার ডায়োডটা ফরওয়ার্ডে আছে। তো ডায়োডটা যদি ফরওয়ার্ডে থাকে, ফরওয়ার্ড বাইসে যদি থাকে, তাহলে তার মধ্যে দিয়ে কি অবশ্যই কারেন্ট তো হবে। তাই তো? হ্যাঁ। তাহলে খেয়াল করো, তাহলে আমার এই যে উপরের অংশের এই ভোল্টেজের জন্য, হ্যাঁ, উপরের অংশের এই ভোল্টেজের জন্য, এটা মানে কি? এটা দিয়ে আমরা বোঝাচ্ছি কি, যে উপরে আসা হচ্ছে পজিটিভ প্রান্ত। তাহলে এটার জন্য, হ্যাঁ, এটা দিয়ে বোঝাইতেছি কি উপরের প্রান্তটা হচ্ছে পজিটিভ, এই যে উপরের প্রান্তটা আমি পজিটিভ দিলাম। তাহলে এইটার জন্য আমি কি একটা তোমার আউটপুট পাবো কিনা? অবশ্যই কিন্তু পাবো, যেহেতু এটা ফরওয়ার্ডে আছে, তাই কিন্তু অবশ্যই আমি আউটপুট একটা পাবো। তাহলে খেয়াল করে যে এটুক পার্টের জন্য আমি এখানে দেখাই দিই, যে এটুক পার্টের জন্য, এটুক পার্টের জন্য কি শুরুতে প্লাস এরপরে মাইনাস, যে শুরুতে প্লাস এরপর মানে উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে এটার জন্য আমি কোন আউটপুট পাইলাম? এই যে এই আউটপুটটা কিন্তু পাইছি। এই যে এটার জন্য আউটপুট পাইছি কোনটা? এই যে এটা। তাহলে কেন পাইছি আউটপুট? কারণ আমি এই যে উপরে প্লাস নিচে মাইনাস দেওয়ার কারণে আমার ডাইরেক্টটা কিন্তু ফরওয়ার্ডে চলে গেছে, এই জন্য আমি একটা কিন্তু আউটপুট পাইছি। এবার তাহলে এরপরে সিচুয়েশনটা চিন্তা করো, এরপরে সিচুয়েশনে কি হবে? প্লাস প্রান্ত নিচে চলে আসবে, মাইনাস প্রান্ত উপরে চলে আসবে, কারণ যেহেতু এসি কন্টিনিউসলি কিন্তু পোলারিটি চেঞ্জ হতে থাকে। তাহলে আমরা তো একবার ওই যে প্লাস উপরে দিয়ে চিন্তা করছি, এবার তাহলে প্লাস তাহলে নিচে দিয়ে চিন্তা করি। প্লাস যখন নিচে দিয়ে চিন্তা করবো, তখন আমাদের গ্রাফ হবে হচ্ছে এটা। এটার জন্য আমরা কিভাবে চিন্তা করতেছি? প্লাস কে চিন্তা করতেছি নিচে, মাইনাস কে চিন্তা করতেছে হচ্ছে উপরে। তো মাইনাসটা যদি উপরে চলে আসে, মাইনাসটা যদি উপরে চলে আসে, তো মাইনাসের সাথে এবার কানেক্টেড আছে কি? পি। প্লাসের সাথে কানেক্টেড আছে কি? এন। পি কার সাথে কানেক্টেড আছে? লোয়ার পটেনশিয়াল।
এন কার সাথে কানেক্টেড আছে, হায়ার পটেনশিয়াল, তাহলে এটা কি কি হইলো, রিভার্স বায়াস হয়ে গেল না? এবার ডায়োডটা কিভাবে আছে, সেকেন্ড কন্ডিশনে রিভার্স বায়াসে কিন্তু আছে। তো রিভার্স বায়াসে যদি ডায়োডটা যদি থাকে তাহলে কি কোনো আউটপুট থাকবে না, কারণ কারেন্ট তো জিরো। এই জন্য দেখো গ্রাফটা কি হয়েছে, এই যে এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে। এই যে এই পার্টের জন্য আমি কি পাইছি, কিছুই পাই না এখানে, এই যে কিছুই কিন্তু নাই, এই যে নাই কিন্তু, এই জন্য কিন্তু একদম এক্স অক্ষ বরাবর গেছে, কিছুই নাই। আবার এরপর মুহূর্তে থার্ড কন্ডিশনের জন্য চিন্তা করো, থার্ড কন্ডিশনে আমরা কার কাছে যাব, সবুজটা দিয়ে দেখাই। এই যে থার্ড কন্ডিশনে ধরো হয়েছে এটা, তখন আবার কি হবে, প্লাস উপরে চলে আসবে, মাইনাস নিচে চলে আসবে, প্লাস উপরে চলে আসছে, মাইনাস নিচে চলে আসছে। থার্ড কন্ডিশনে আবার এটা কিভাবে কি হয়ে গেছে, ফরওয়ার্ড বাইস হয়ে গেছে না? থার্ড কন্ডিশনের জন্য কি, এই যে আমি আবার আরেকটা আউটপুট পাইছি। ফোর্থ কন্ডিশনের কথা চিন্তা করো, ফোর্থ কন্ডিশনে আবার কি হবে, ফোর্থ কন্ডিশনে এই যে এটা চলে আসবে। তো এটার জন্য কি, পজিটিভ নিচে চলে আসবে, নেগেটিভ উপরে চলে আসবে। তার জন্য আবার কি পাবো, আবার তো কিছু পাবো না এখানে। তার মানে দেখতেছে কি, যে পজিটিভটা যদি আমি উপরে থাকি, নেগেটিভ প্রান্ত যদি নিচে থাকে, তাহলে আমার ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বাইস হিসেবে কাজ করে। আর ফরওয়ার্ডের জন্য আমি হচ্ছে একটা আউটপুট পাচ্ছি। বাট ডায়োডটা যখন আমার রিভার্সে চলে যাচ্ছে, তখন আমি কি, নো আউটপুট। রিভার্সে যখন থাকতেছে এই যে নিচের এটুকের জন্য, আমি কিন্তু এখানে কোনো আউটপুট পাচ্ছি না। কেন, কারণ ডায়োড হচ্ছে রিভার্সে চলে যাচ্ছে। এটুক পর্যন্ত কি বুঝছো, জানো তো একজন? জি ভাইয়া, জি বুঝছি। ভাইয়া, আচ্ছা, বুঝে বুঝছি গেল ভাইয়া। একটু। তাহলে দেখো, তাইলে আমরা যে বলতেছি রেকটিফিকেশন বা একমুখীকরণ প্রসেসটা আসলে কিভাবে হইতেছে, এই যে দেখো আমাদের ইনপুটে কি ছিল, যে উপরে একটা ছিল, নিচে একটা ছিল, উপরে একটা ছিল, নিচে একটা ছিল। বাট আমি আউটপুটের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু নিচে দিয়ে কিন্তু কিছু নাই, এই যে নো নেগেটিভ হাফ সাইকেল। নিচের দিকে কিন্তু কোনো হাফ সাইকেল নাই, যা আছে সব হচ্ছে উপরের দিকে। তার মানে দেখো, এই যে উপরে মানে ইনপুটে যদি ইনপুট গ্রাফটার দিকে যদি তাকাই, তাহলে উপরে ছিল একবার, নিচে ছিল একবার। বাট আউটপুটে যদি আউটপুটে যদি তাকাই, তাহলে জাস্ট উপরের দিকে আছে, নিচের দিকে কিন্তু নাই। তাহলে কিন্তু একমুখী কিন্তু হয়ে গেছে। যে ইনপুটে আমার এই যে উপরে নিচে দুই ডাইরেকশনে ছিল, বাট আউটপুটে শুধুমাত্র একই ডাইরেকশনে আছে, এবং কিভাবে আছে, হাফ সাইকেল আছে। হাফ সাইকেল কিভাবে, তুমি চিন্তা করো, এই যে একটা তুমি ওয়েভ যদি চিন্তা করো, তো ওয়েভ স্টার্ট হয় কই থেকে, এই যে এখান থেকে স্টার্ট হয়, শেষ হয় কোন জায়গায়, এই যে এখানে এসে শেষ হয়। তো এই পুরাটার জন্য মানে একটা উপর একটা নিচ, একটা উপর একটা নিচ, এটার জন্য আমি আউটপুটে কি পাইছি, জাস্ট একটা উপর পাইছি, নিচের জন্য কিন্তু কিছু পাই নাই। এই জন্য আমি এটারে বলতেছি কি, হাফ ওয়েভ রেক্টিফিকেশন। যেমন শুরুতে একটা পূর্ণ তরঙ্গ ছিল, ইনপুটে একটা পূর্ণ তরঙ্গ ছিল, বাট আউটপুটে এসে দেখি পূর্ণ তরঙ্গ আমার অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, আর বাকি অর্ধেকে কিছু নেই। এই জন্য আমরা এটা বলতেছি হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফিকেশন। সবাই বুঝছো একটু পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, তো এটা যদি থিওরিতে আসে, থিওরিতে যদি আসে, তাহলে এখানে যে তিনটা চিত্র আঁকানো, মানে একটা সার্কিট, একটা ইনপুট গ্রাফ, একটা আউটপুট গ্রাফ, তিনটা চিত্র আঁকাইবা। যদি এমসিকিউ তে আসে, এমসিকিউ তে আসে কিভাবে, ঢাকা ভার্সিটিতে এই যে 2021 সালে এসে এখান থেকে একটা এমসিকিউ দিচ্ছে। এমসিকিউটা হচ্ছে এরকম, যে টাইম পিরিয়ডের কথা যদি বলি, তো ধরো ইনপুট যে টাইম পিরিয়ড সেটাকে আমি বলা হচ্ছে টি ইনপুট, আর আউটপুট যে টাইম পিরিয়ড সেটাকে আমি বলা হচ্ছে টি আউটপুট। তাহলে একটু খেয়াল করো তো, যে টাইম পিরিয়ডটা কি আমার এখানে ইকুয়াল থাকতেছে কি, কেমনে ইকুয়াল থাকতেছে? কারণ দেখো, গ্রাফ আমার শুরু হইতেছিল এখানে, শেষ হইতেছে এখানে, এরপর থেকে হচ্ছে আবার জিনিসটা রিপিট হইতেছে। আবার আউটপুটের দিকেও যদি তাকাই, গ্রাফ শুরু হইতেছে এখানে, শেষ হইতেছে এখানে, আবার এখান থেকে আবার রিপিট জিনিস শুরু হইতেছে, পুনরাবৃত্তি শুরু হইতেছে। তাহলে আমার ইনপুটের জন্য টাইম পিরিয়ডটা যা এখান থেকে একটু, আউটপুটের জন্য কি টাইম পিরিয়ডটা কি সেম কিনা? কারণ টাইম পিরিয়ড মানে কি, যে যে সময়ের পরে আবার পুনরাবৃত্তি হইতে থাকে। তাহলে আমি ইনপুটের জন্য দেখতেছি পুনরাবৃত্তি হইতেছে এই যে একটা সাইকেল পরে, আবার আউটপুটের জন্য কি পুনরাবৃত্তি হইতেছে কি একটা সাইকেল পরে, কিন্তু হাফ সাইকেল না, কিন্তু হাফ সাইকেলের পরে দেখো আবার এই যে একশো বরাবর কিন্তু আগাইছে, তারপর আবার পুনরাবৃত্তি শুরু হয়েছে। তার মানে আমি মনে রাখবো কি, যে হাফ ওয়েভ রেক্টিফিকেশনের জন্য টাইম পিরিয়ড যেটা, ইনপুটের টাইম পিরিয়ড যা হবে, আউটপুটের টাইম পিরিয়ড সেমই আসবে। তার মানে টি ইনপুট ইকুয়াল হচ্ছে টি আউট। এমসিকিউ তে আসে কিন্তু। হাফ ওয়েভ রেক্টিফিকেশনের জন্য টাইম পিরিয়ড ইনপুটে যা হবে, আউটপুটে তাই হবে। তো টাইম পিরিয়ড মানে কি, আবার ফ্রিকোয়েন্সির উল্টা। তো টাইম পিরিয়ড যদি সেম হয়, তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে, ইনপুটের ওয়েভের ফ্রিকোয়েন্সি যা হবে, আউটপুট ওয়েভের ফ্রিকোয়েন্সি তাই হবে। দেখো বুঝছো, একটু জানাও তো আরেকবার। জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া তো এগুলা আমাদের তাহলে, ব্যাখ্যামূলকে আসলে কি শুধু ব্যাখ্যা লিখবো আর এই যে এরকম ভাবে লিখবো? হ্যাঁ হ্যাঁ, যদি ব্যাখ্যামূলকে আসে তাহলে টিচার মেইনলি ফোকাস করবে হচ্ছে তোমার এই তিনটা ফিগারের দিকে। তিনটা ফিগার যদি ভালো করে আঁকতে পারো, এবার ব্যাখ্যা তুমি নিজের মতো করে নিজের ভাষায় যা পারো একটু লিখে দিবে। মেইন হচ্ছে এই তিনটা ফিগার, একটা সার্কিট আঁকাইবা, ইনপুট গ্রাফ দেখাইবা, আউটপুট গ্রাফ দেখাইবা, তারপর টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির ইকুয়েশন তাহলে দেখাই দিবে, এই আর কি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেক্টিফিকেশন তাহলে কমপ্লিট হলো। এবার আসি হচ্ছে আমরা ফুল ওয়েভ রেক্টিফিকেশনের মধ্যে। তো হাফ ওয়েভ রেক্টিফিকেশনে আমাদের আহ, জিনিস কিন্তু একটাই, মানে সার্কিট একটাই। বাট ফুল ওয়েভ রেক্টিফিকেশনের মধ্যে আমাদের সার্কিট কিন্তু দুইটা, একটা সার্কিট ওয়ান, সার্কিট দুই। তো চলো আমরা দেখি এবার ফুল ওয়েভ রেক্টিফিকেশন সার্কিট ওয়ান। দেখে একটু হিবিজিবি মনে হতে পারে, বাট জিনিসগুলো কিন্তু আসলে অনেক ইজি। তো চলো আমরা একটু বোঝার ট্রাই করি এখান থেকে। তাহলে আমরা আশা করতেছি হাফ ওয়েভ রেক্টিফিকেশনটা এখানে বুঝতে পারছো।
তো এবার আসে হচ্ছে ফুল ওয়েভ রেক্টিফিকেশন। তো ফুল ওয়েভ রেক্টিফিকেশনের জন্য আমাদের একটা ট্রান্সফরমারের হেল্প লাগে। একটা ট্রান্সফরমারের হেল্প লাগে কেন? কারণ একটু পরে বলতেছি এটা। আচ্ছা, তো তাহলে ফিগার গুলো কিন্তু একটু ভালোভাবে মনে রাখবে। হাফ ওয়েভ রেক্টিফিকেশনের ফিগার একদম ইজি, সার্কিটটা একদম ইজি, যেখানে কোনো ট্রান্সফরমার কিন্তু নাই। বাট ফুল ওয়েভ রেক্টিফিকেশনে আমাদের একটা ট্রান্সফরমারের হেল্প লাগে। এবং ট্রান্সফরমারের যে পাক সংখ্যা, দুইটা পাক সংখ্যা ইকুয়াল হয়, যে N1:N, ইকুয়াল ধরতে পারো বা কম বেশি হতে পারে, ওটা নিয়ে আলোচনা আছে। আচ্ছা, এখানে যে আলোচনাটা হচ্ছে, আমি প্রথমে এখানে একটা ইনপুট, হ্যাঁ, এই যে এসি সোর্স লাগাইলাম, ইনপুটে একটা এসি সোর্স লাগাইলাম। তো তারপরে যে কাজটা হবে, আমি এখানে হচ্ছে একটা ডায়োড লাগাবো, এখানে একটা ডায়োড লাগাবো, দুইটার মাঝখানে হচ্ছে একটা একটা ইয়া লাগাবো, লোড রেজিস্ট্যান্স লাগাবো। তো এই ফিগারটা কেন এমন হয়েছে এটার কোনো ব্যাখ্যা নেই। যা যেভাবে বানানো হয়েছে ওইভাবেই তোমার এটা মনে রাখা লাগবে। পরীক্ষায় যদি আসে তোমার ফিগারটা এইভাবে আঁকাইতে হবে, যে যেইভাবে যারা এগুলা করে আসছে তারা যেভাবে সেট করে আসছে ওইভাবে হচ্ছে তোমার মনে রাখা লাগবে। যে একটা ডায়োড উপরে, একটা ডায়োড নিচে, মাঝখানে হচ্ছে একটা লোড, মানে লোড রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা ট্রান্সফরমার থাকবে, এখানে একটা একটা এসি সোর্স থাকবে। এই হচ্ছে সেট আপটা আর কি। তো আবার আগের মতো, যে এই যে সার্কিটের বা তুমি যে ডায়াগ্রামটা চিন্তা করতেছো, ওই ডায়াগ্রামের বাম পাশকে আমরা ইনপুট চিন্তা করব, ডান পাশকে হচ্ছে আমরা আউটপুট চিন্তা করব। তো এখন ইনপুটের মধ্যে আসি। তো ইনপুটের মধ্যে আমরা প্রথমে ধরো এই প্রান্তটারে পজিটিভ চিন্তা করলাম, এই প্রান্তটারে নেগেটিভ চিন্তা করলাম। তো এখন এই প্রান্তটা যদি পজিটিভ চিন্তা করি, তাহলে ট্রান্সফরমারের কাজ কি? আবেশ প্রক্রিয়া, আবেশ প্রক্রিয়ায় সে কিন্তু একটা জিনিসকে কিন্তু আহিত করতে পারে। তো এগুলো আমরা পঞ্চম অধ্যায়ে গেলে বিস্তারিত শিখবো। তো এখানে যদি প্লাস হয়, তাহলে আবেশ প্রক্রিয়ার কারণে আমার এই প্রান্তটা প্লাস হয়ে যাবে, আবেশ প্রক্রিয়ার কারণে এই প্রান্তটা যেহেতু মাইনাস, এই প্রান্তটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে এবার ডায়োড গুলোর দিকে একটু খেয়াল করো তো, ডায়োড গুলো কিভাবে আছে। তো ডায়োডের এই প্রান্ত হচ্ছে পি, এই প্রান্ত হচ্ছে এন, ডায়োডের এই প্রান্ত হচ্ছে পি, এই প্রান্ত হচ্ছে এন। তাহলে এবার খেয়াল করো, তাহলে পি এর সাথে পজিটিভ, তাহলে উপরেরটা কিভাবে আছে? উপরেরটা কিন্তু এবার ফরওয়ার্ডে চলে গেছে, উপরেরটা কিভাবে আছে? ফরওয়ার্ড বায়াসে আছে। পি এর সাথে নেগেটিভ, তাহলে নিচেরটা কি আছে? রিভার্স বায়াস। এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন, প্রথম কন্ডিশন। তো এটা এভাবে চিন্তা করতে পারো। ধরো কিভাবে বুঝাই, যে ধরো টি ইকুয়াল, হ্যাঁ, 0 সেকেন্ডের কথা এটা চিন্তা করো, আর টি ইকুয়াল 1 সেকেন্ডের কথা এটা চিন্তা করো। মানে এগুলো কিন্তু 1 সেকেন্ডের ব্যবধানে কিন্তু এরকম হয়, ব্যাপারটা এমন না। এটা কয়েক মানে মানে কি বলা যায়, কয়েক ন্যানো সেকেন্ড, মানে যত ক্ষুদ্র চিন্তা করতে পারো অত ক্ষুদ্র টাইমের মধ্যে কিন্তু তোমার পোলারিটিটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এসি কারেন্ট। তো আমি জাস্ট বোঝানোর জন্য এখানে দুইটা ফিগার ড্র করছি আর কি, সেম ফিগার। যে একটা হচ্ছে আমরা টি ইকুয়াল 0 সময়ের জন্য চিন্তা করতেছি, আরেকটা হচ্ছে টি ইকুয়াল 1 সেকেন্ডের জন্য চিন্তা করতেছি। তাহলে এবার খেয়াল করো, টি ইকুয়াল 0 সেকেন্ডের জন্য পোলারিটি ওই যে পজিটিভটা উপরে দিছি, তাহলে একটু পরে তাহলে পোলারিটি কি হবে? পোলারিটি ওই যে নিচে চলে আসবে, নিচেরটা হবে পজিটিভ, উপরেরটা হবে তখন নেগেটিভ। তো নিচেরটা যদি পজিটিভ হয় তাহলে আবেশ প্রক্রিয়ার কারণে এই প্রান্তটা পজিটিভ হবে, উপরেরটা যদি নেগেটিভ হয় তাহলে আবেশ প্রক্রিয়ার কারণে এই প্রান্তটা নেগেটিভ হবে। দুইটা ফিগার কিন্তু এক্স্যাক্টলি সেম, দুইটা ফিগার এক্স্যাক্টলি সেম, জাস্ট আমি ওই যে পার্থক্যটা বোঝানোর জন্য, মানে টাইমের পার্থক্যটা বোঝানোর জন্য এই জন্য দুইটা ফিগার আছে আলাদা করে রাখা হয়। যে একবার যেটা হইতেছে এর পর মুহূর্তে ঠিক তার উল্টা করে থাকতে হবে এসির জন্য। তাহলে এসির জন্য একবার উপরেরটা যদি পজিটিভ হয় তাহলে এসির জন্য একটু পরে নিচেটা পজিটিভ হবে, উপরেরটা নেগেটিভ হবে। তাহলে এবার দেখো তো যে এই ডায়োডটা, হ্যাঁ, এখানে যে ডায়োডটা আছে, এটা এটা কি, এটা কিভাবে আছে এটা একটু দেখি। তাহলে এখানে আছে টি, এখানে আছে এন, তাহলে এখানে আছে টি, এখানে আছে হচ্ছে এন। তাহলে উপরের ডায়োডটা এবার কিভাবে চলে গেছে? রিভার্সে কিন্তু চলে গেছে, কারণ পি এর সাথে কিন্তু নেগেটিভ চলে আসছে, তাই উপরের ডায়োডটা এবার রিভার্সে আছে। নিচের ডায়োডটা কিভাবে আছে? ফরওয়ার্ড আছে কিন্তু, তাই তো? হ্যাঁ। টি ইকুয়াল 1 সেকেন্ডে সিনারি কিন্তু একদম আগেরটার উল্টা গেছে, একদম উল্টা হয়ে গেছে। যে উপরেরটা এখন রিভার্সে চলে গেছে, আর নিচের যে ডায়োড সেটা এখন ফরওয়ার্ডে চলে আসছে। তো তার কারণে যে এই যে টি ইকুয়াল 0-র কারণে কি হয়েছে, টি ইকুয়াল 1 সেকেন্ডের কারণে আমার আউটপুট যে লাইন আছে বা আর এল, এটার তাহলে কি ধরনের চেঞ্জ আসতেছে সেটা আমরা একটু দেখি। তো টি ইকুয়াল 0 সেকেন্ডের মধ্যে আমরা ফেরত আসি। তো উপরটা যেহেতু ফরওয়ার্ড বায়াস, নিচেরটা যেহেতু রিভার্স বায়াস, তাহলে নিচেরটা দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো কি হবে? হবে না কিন্তু। তার মানে নিচের যে লাইন আছে পুরোটা লাইন তুমি বাদ দিয়ে দিবে, সেটা সার্কিটের কোনো ভূমিকাই নেই। তাহলে এবার কারেন্ট ফ্লো তাহলে কিভাবে হবে? এই যে ফরওয়ার্ড থেকে এই যে তোমার আউটপুট দিয়ে হচ্ছে কারেন্টটা চলে যাবে। তাহলে প্লাস দিলাম এখানে, মাইনাস দিলাম এখানে, এটা দিয়ে কি বুঝাইতেছে? ব্যাটারির পোলারিটি, মানে তোমার কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা কি, যে কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, এটা বোঝানোর জন্য আমি এখানে প্লাস থেকে মাইনাসের দিকে। তো এখন নিচে দিয়ে তো কারেন্ট যাবে না, কারণ নিচের যে পার্ট সেটা তো রিভার্সে আছে। তাহলে কারেন্ট কি হবে? এই যে ওই যে 1 নাম্বার ডায়োড D1 দিয়ে আইসা ঠুস করে এভাবে চলে যাবে। 2 নম্বর ফিগারে আসি তো, 2 নম্বর ফিগারে কি উপরটা রিভার্স না, তাহলে উপর দিয়ে তো কারেন্ট যাবে না, তাহলে কারেন্ট যাবে কোন দিক দিয়ে? নিচে দিয়ে চলে যাবে। নিচে দিয়ে কারেন্ট আসা, এই যে কারেন্ট আসা এইভাবে চলে যাবে, এভাবে চলে যাবে। যেটা দিলাম প্লাস, এটা দিলাম মাইনাস। এখানে মানে যে রোধের দুই পাশে যে প্লাস মাইনাস গুলো দিচ্ছি, এগুলো হচ্ছে তোমার কারেন্টের ডাইরেকশন বোঝায়। কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তাহলে উপরের দিকে কি কোনো কারেন্ট, কোনো কিন্তু কারেন্টই যাবে না, তাহলে উপরের লাইনে কোনো কারেন্টই যাবে না। আর এটার ক্ষেত্রে হচ্ছে নিচের লাইনে কোনো কারেন্টই যাবে না। তো এই যে সিনারিওটা হইতেছে, এই সিনারিওটা থেকে আমরা হচ্ছে এবার আউটপুটের যে গ্রাফ আছে সেটা একটু ড্র করবো। তাহলে খেয়াল করো, ইনপুটের গ্রাফ, এই যে উপরেরটা হচ্ছে আমার এখানে ইনপুটের গ্রাফ। তো ইনপুটের গ্রাফ তো আমরা ইজিলি বুঝতে পারি, যেহেতু এসি কারেন্ট। তো ইনপুটের গ্রাফ কি হবে? একবার উপরে যাবে, আরেকবার নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ইনপুটের গ্রাফ, ইনপুটের গ্রাফ।
তো এই ইনপুটের গ্রাফ থেকে এবার হচ্ছে আমি আউটপুটের গ্রাফটা আঁকাবো। আউটপুটের গ্রাফটা দেখো কিভাবে আঁকাই। এগুলো হচ্ছে সব ভোল্টেজ ভোল্টেজ টাইম লেখচিত্র আর কি। উপরে হচ্ছে ভোল্টেজ আর এখানে হচ্ছে টাইম, ভোল্টেজ টাইম লেখচিত্র। তো দেখো যে এই যে এই পার্টের জন্য, হ্যাঁ এই পার্টের জন্য আমরা আবার এই কনসেপ্টে ফেরত আসি। এই যে ইনপুটের এই পার্টের জন্য, এই পার্টের জন্য কি থাকতো, পজিটিভ উপরে থাকতো, নেগেটিভ নিচে থাকতো, তাই তো? পজিটিভ উপরে নেগেটিভ নিচে, তাহলে কোন সিনারিওটা, ওই যে t=0 সেকেন্ডের সিনারিওটা, এই যে এটা। তো এটার মধ্যে কি দেখতেছি, এটার মধ্যে দেখতেছি হচ্ছে যে আমার পজিটিভের জন্য, পজিটিভের জন্য খুব ভালো করে খেয়াল করো, পজিটিভের জন্য মানে পজিটিভ প্রান্তটা যখন উপরে, তখন আমার একটা ডায়োড কিন্তু অ্যাক্টিভেট হইতেছে। অর্থাৎ আমি আউটপুটে কিছু একটা পাইতেছি, তাই তো? এই যে আউটপুট তোমার আরএল এর ভিতর দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে, তার মানে এই যে আরএল এর দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আমি পাইতেছি। তার মানে এই যে পজিটিভ যখন উপরে, পজিটিভ যখন উপরে, সেটার জন্য কি আমি আউটপুটে কিছু একটা পাইতেছি কিনা? অবশ্যই পাইতেছি। তার মানে যেটা পাইতেছি সেটা ধরো হচ্ছে আমি এই যে সবুজ কালারটা দিয়ে দেখাইলাম। তাহলে এই যে সবুজ কালারটা কার জন্য পাইলাম, এই যে লাল কালারের জন্য পাইলাম, যখন পজিটিভটা উপরে নেগেটিভটা নিচে আছে। তো তার জন্য কি আমি একটা আউটপুট পাইছি অবশ্যই। এবার উল্টা মানে এর পরের কন্ডিশনে আসি। তো পরের কন্ডিশন কোনটা, ওই যে এটার জন্য। এবার এটার জন্য চিন্তা করো, যে নিচের যে লালটা আছে এটার জন্য চিন্তা করো। তো নিচের লালটার জন্য কি হবে, পজিটিভ নিচে চলে যাবে, নেগেটিভ উপরে চলে আসবে। এই যে পজিটিভ নিচে চলে আসছে, নেগেটিভ উপরে চলে আসছে। তো এইটার জন্য কি আমি আউটপুটে কিছু একটা পাইছিলাম কিনা? পাইছিলাম, পাইছিলাম তো। এই যে এখানে আউটপুটে পাইছিলাম। তো এখানেও কি আমি ভি ভোল্টেজে কিন্তু পাইছি। এই যে দেখো, t=1 কন্ডিশনে আমার ডি ওয়ানটা রিভার্সে চলে গেছে, বাট ডি টু তো আমার ফরওয়ার্ডে আছে। তাহলে জি টুর কারণে তো আমি এখানে তো আউটপুট তো পাচ্ছি, একটা ভোল্টেজ তো পাচ্ছি এখানে। তাহলে দেখো এই যে এটার জন্য, এই যে নিচে যেটা আছে এটার জন্য কিন্তু আমি আরেকটা জিনিস কিন্তু এখানে পাইতেছি। এই যে এখানে কিন্তু আরেকটা জিনিস কিন্তু পাইতেছি এখানে। বাট হাফ ওয়েভের ক্ষেত্রে কি ছিল, হাফ ওয়েভের ক্ষেত্রে এই যে নিচের এটার জন্য, এই যে নিচে পজিটিভ যখন নিচে চলে যায়, নেগেটিভ যখন উপরে চলে যায়, এটার জন্য কিন্তু কিছুই পাইতেছি না আমি। বাট ফুল ওয়েভের মধ্যে দেখো, ফুল ওয়েভের মধ্যে এই যে নিচে যেটা আছে, মানে পজিটিভ যদি নিচে চলে যায়, নেগেটিভ যদি উপরে চলে যায়, তাহলে এটার জন্য কিন্তু আমি আউটপুটে কিছু একটা পাইতেছি। এই যে কারেন্ট কিন্তু ফ্লো হইতেছে, তার মানে এটার জন্য কিন্তু আমি এখানে একটা পাইতেছি। তার মানে ঠিক সেম থার্ড 3 নম্বর কন্ডিশনে যদি আসি, যে পজিটিভ আবার উপরে চলে গেল, নেগেটিভ নিচে চলে গেল, তাহলে এটার জন্য কি আমি আউটপুট তো পাবো। এই যে আউটপুট তো পাবো, ঠিক সেম, বাকিগুলো সবগুলোর জন্য সেম। তাহলে দেখো ফুল ওয়েভ রেক্টিফিকেশন কেন বলতেছে, কারণ দেখো একটা মানে তোমার এই যে পজিটিভ মানে কি কি বলা যায়, যে একটা পূর্ণ তরঙ্গের অর্ধেকের জন্য আমি আউটপুট পাইতেছি, বাকি অর্ধেকের জন্য কিন্তু আউটপুট পাইতেছি। এই জন্য এটা বলতেছে কি ফুল ওয়েভ রেক্টিফিকেশন। আর আগেরটার মধ্যে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের একটা অংশের জন্য আমি আউটপুট পাইতেছি, বাট আরেকটা অংশের জন্য কিন্তু আউটপুট পাইতেছিলাম না। এই জন্য এটা বলতেছিলাম কি হাফ ওয়েভ রেক্টিফিকেশন। আর এটাকে কেন ফুল বলতেছি, কারণ ওই যে অর্ধেকের জন্য আউটপুট থাকতেছে, বাকি অর্ধেকের জন্য আবারও আউটপুট থাকতেছে। তার জন্য আমরা এটা বলতেছি হচ্ছে ফুল ওয়েভ রেক্টিফিকেশন। বুঝছো একটু পর্যন্ত? জি জি ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ আ- আমাদের লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। আমি এরপরে হচ্ছে আরেকটা লিঙ্ক দিব, ওটার মধ্যে জয়েন করে আমরা হচ্ছে আজকে ডায়েটটা কমপ্লিট করে দিব, একটু কমপ্লিট করে দিব। তো আশা করি একটু পর্যন্ত বুঝাইতে পারছি। এখন হচ্ছে আমরা টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে আসি। টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে দেখো, তো ইনপুট টাইম পিরিয়ড আর ইন আউটপুট টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্কটা কিরকম সেটা একটু দেখি। তো দেখো, ইনপুট গ্রাফ কোনটা ছিল, এই যে ইনপুট গ্রাফ এটা। তো ইনপুট গ্রাফের জন্য আমার টাইম পিরিয়ড শুরু হইতো কই থেকে, এই যে এখান থেকে শুরু হইতো, শেষ হইতো কোন জায়গায়, এই জায়গায় শেষ হইতো। বাট আউটপুটের জন্য টাইম পিরিয়ড শুরু হবে এখান থেকে, শেষ হবে এই জায়গায়। কারণ টাইম পিরিয়ড মানে কি, যে যেটুকের পর থেকে রিপিট হওয়া স্টার্ট করছে। তার মানে দেখো ইনপুটের যে টাইম পিরিয়ড সেটা কি আউটপুটের দ্বিগুণ হইতেছে না?